না রেখে একটা অচেনা লোকের সামনে শরীরটা খুলে দেবার এই ব্যবস্থা যাতে না থাকে এবং এই অনিবার্যতাকে বন্ধ করা। আপনার চোখের সামনে এই ঘটনাগুলি ঘটেছে। একটা সরকার 3 সপ্তাহের মধ্যে এই হত্যাযজ্ঞ চালিয়েছে। তো ফলে সেই বিষয়ে পৃথিবীর সর্বত্র যেরকম আগে ইতিহাসের মধ্যে হয়েছে উদাহরণ আছে, সে ওই সব ব্যাপারেই তো তাকে প্রথম সিদ্ধান্ত নিতে হবে বিচারের। সেই বিচারের কি সংগঠন হিসেবে না শুধু তারা বিচারের কথা বলেছেন, কিন্তু বিচারের কাঠামো সম্পর্কে, রাজনৈতিক, দার্শনিক এবং আইনগত কাঠামো সম্পর্কে তারা স্বচ্ছ ছিলেন না। সেটা যদি না হন, আপনি হয়তো বলতে পারেন দ্বিতীয় আর তৃতীয়টাই নিল না, তারা সে নির্বাচনে অংশগ্রহণ করবে কি না সেটা তো তাদের ব্যাপার। সরকার হিসেবে ইমিডিয়েট আপনার কতগুলো আইনগত সিদ্ধান্ত নেওয়ার একটু দায়িত্ব অ্যাড ছিল। করি এখানে, শুধু তাই নয়, সিদ্ধান্তটা আসেইনি, বরং আপনি জানেন যে আইসিটি অ্যাক্টের যে অধ্যাদেশের মাধ্যমে দলের অপরাধের জন্য সে দলকে নিষিদ্ধ করা যেতে পারে, গণহত্যার অপরাধে অভিযুক্ত দলকে, সেই অধ্যাদেশটিও বাতিল করা হয়েছিল, যেটা এখন আবার ইনকর্পোরেট করা এখন হয়েছে। লোক তাহলে এটা তার রাজনৈতিক চিন্তার ভুল। দ্বিতীয়ত আমি তুললেন বলে আমি আরেকটা কথা বলি, এখনও পর্যন্ত এই সরকার ওই দ্বিতীয় সপ্তাহে একই ক্যাবিনেট মিটিংয়ে আরেকটা সিদ্ধান্ত হওয়া উচিত ছিল। সেটা হচ্ছে এই যে তো শিক্ষার্থীরা যেখান থেকে তাদের রাগ এবং গ্রেভান্সেসের শুরু, তারা সরকারের চাকরি কোটা নিয়ে যে বৈষম্যমূলক ব্যবস্থার ছিল এবং তার বিরুদ্ধে যা লড়াই করছিলেন, আপনার মাধ্যমে আমি দর্শকদের জানাতে চাই 9 মাস পরে এখনও পর্যন্ত সেই বৈষম্য বিরোধী কোটা সিস্টেমের বিরুদ্ধে সরকার এখনও সিদ্ধান্ত গ্রহণ করে নাই। আন্দোলন সংগ্রামের মধ্যে কোর্ট থেকে কোর্টকে ব্যবহার করে আওয়ামী লীগ সেই দিন একটা রায় জোগাড় করেছিলেন, যেখানে তাদেরকে শান্ত করবার জন্যে, প্রতিবাদকে স্তব্ধ করবার জন্য বলা হয়েছিল 7% মুক্তিযোদ্ধার সন্তানদের রেখে বাকিগুলো বৈষম্যহীন করা দরকার। সেইটার রায়টা হচ্ছে যে সেইটা সরকারের দিক থেকেই নির্বাহী সিদ্ধান্তের মাধ্যমে সেটা নিষ্পত্তি করার অধিকার তাদেরকে দেওয়া হয়েছিল। 9 মাস ধরে এখনও পর্যন্ত সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় নাই। আমি মনে করি নীতিগতভাবে এই দুটো সিদ্ধান্তই সর্বপ্রথম হওয়া উচিত ছিল। একটা হচ্ছে যারা নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত, আর একটা যেই ঘটনা নিয়ে শুরু হলো যে চাকরির বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে, সেই ব্যাপারে সরকার একটা নির্দিষ্ট আপনার নীতিগত একটা সিদ্ধান্ত গ্রহণ করা এবং মানুষকে জানানো, সেটাও তো এখনও করে নাই। হয়তো আরেকটা আন্দোলনের জন্য তারা অপেক্ষা করছেন, হয়তো তারা রাষ্ট্র ক্ষমতা এনজয় করছেন, যে কি কারণে আন্দোলন শুরু হয়েছিল, আন্দোলনের ভেতর থেকে কি দাবি উঠেছিল, সেগুলো সব তারা ভুলে গেছেন। এবং যেহেতু এখন পর্যন্ত মিডিয়া ছাড়া এই সরকার কারো কাছে কোথায় কোন সিদ্ধান্ত গ্রহণ করছেন এটার কোনো জবাবদিহিতা, স্বচ্ছতা, কোনো ব্যবস্থা নাই। ফলে অতি দ্রুততর সময়ের মধ্যে তারা তার কোনটুক করতে পারবেন না পারবেন আমরা বুঝে গেছি। সংস্কার তেমন এখনও পর্যন্ত কিছুই হয়নি। এরকম অবস্থায় আমাদের এখানে জনপ্রতিনিধিত্বমূলক একটা সরকার তৈরি করা দরকার, যাদের অন্তত কোনো না কোনো জাতীয় পর্যায়ে মিডিয়ার মধ্যে, অন্যান্য কনস্টিটুয়েন্সির মধ্যে ভোটারদের কাছে এক ধরনের জবাবদিহিতার ব্যবস্থা করা যায়। ধন্যবাদ আপনাকে। আরও অনেকগুলো বিষয় আমরা টাচ করতে চাই। এর মধ্যে একটি হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আজকে, তিনি আগেও বলেছেন, কিন্তু আজকেই ঠিক গতকাল আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার এরকম একটি ঘোষণা আসার পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার, আমি বলি এটা নিষিদ্ধ যেহেতু এখন ওইভাবে করা হয়নি, সেটি হচ্ছে যে নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশের প্রয়োজন নেই, নাহিদ এটা বললেন। এখন নতুন সংবিধান প্রণয়নের একটি দাবি আগেও ছিল। আমি আপনার কাছে জানতে চাই যে আপনি কি মনে করেন যে দাবিটা সামনে তো এটা আছে, আবারও সামনে আসবে কিনা, এবং সেক্ষেত্রে আসলে কী করণীয়? আমরা তো দেখছি দলগুলোর মধ্যে ঐক্য নেই। আপনি বাংলাদেশের সংকটের সমাধানের জন্য সেকেন্ড রিপাবলিকের কথা বলেছেন এর আগে। এখন সেকেন্ড রিপাবলিক ঘোষণা করা এবং নতুন সংবিধান একে অপরের সাথে আমি মনে করি সম্পৃক্ত। আপনি কীভাবে দেখছেন? দেখুন, ওরা কি চিন্তা করে বলছেন তারা খুব পরিষ্কার করেন নাই। আমি সেকেন্ড রিপাবলিক অর্থাৎ একটা গণতান্ত্রিক রিপাবলিকের কথা বলছি, কারণ এই 53-54 বছর ধরে যে রিপাবলিক আমরা লক্ষ্য করছি, সেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মৌল চেতনা, এখানে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা, নাগরিকদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, আপনার একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথা বলা হয়েছে। যেহেতু এতদিন পর্যন্ত এই রাষ্ট্র সেই ব্যবস্থা করতে পারে নাই, সুতরাং আমার দিক থেকে তাত্ত্বিক অবস্থান হচ্ছে কোনো না কোনো দিন
এই ব্যবস্থাটার মধ্যে আমাদের যেতে হবে। কিন্তু আহ, নাহিদ সাহেবরা কি বলছেন, তাদের পার্টিতে এখনো পর্যন্ত কোনো ম্যানিফেস্টোই দেন নাই, কর্মসূচিও ঘোষণা করেন নাই। তারা দ্বিতীয় রিপাবলিক তারা কেন চান, এই প্রথম রিপাবলিকের ফেইলিউর কোথায়, কোনটাকে ওনারা ফেইলিউর মনে করেন, কোনটাকে তারা মনে করেন না, এটা তো মানুষ জানে না। ফলে এই ব্যাপারে মন্তব্য করা কঠিন। ধরুন কেউ তো একজন মনে করতে পারে ইসলামী রিপাবলিক তৈরি করে দ্বিতীয় রিপাবলিক, বা একটা ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে হলো দ্বিতীয় রিপাবলিক, কিংবা কিন্তু এখানে শরীর আমি আইন প্রতিষ্ঠা করা, এটা বলেছে অনেকে, হ্যাঁ এটা দ্বিতীয় রিপাবলিক। গণতন্ত্র পরায়ণ জনগোষ্ঠী, গণতান্ত্রিক রাজনীতি এবং দর্শনের প্রতি কমিটির জনগোষ্ঠীর দ্বিতীয় রিপাবলিক, আর অন্য কারোর দ্বিতীয় রিপাবলিক এক নাও হতে পারে। ফলে যতক্ষণ না এটা তারা পরিষ্কার করে বলছেন ততক্ষণ কিন্তু বলা যাবে না। সংস্কার কমিশন যেটা, সাংবিধানিক সংস্কার কমিশন যেটা করেছে, কিছু কিছু সংস্কারমূলক পদক্ষেপের কথা বলেছে, কিন্তু সেখানে তো কতগুলি তারা যে প্রস্তাবটা করেছে সেই প্রস্তাবের মধ্যে তো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সকলের জন্য রাষ্ট্রের কথা বলেন নাই। বাংলাদেশে একটা বিশেষ ধর্মকে, যেই ধর্ম আমার নিজেরও জন্ম, সেইটাকে রাষ্ট্রের বিশেষ মর্যাদা দেওয়া আছে। কিংবা ধরুন বাঙালি জাতিগোষ্ঠীর বাইরে যেই সমস্ত মাইনরিটি জাতিগোষ্ঠী আছে তাদের ব্যাপারে কি ব্যবস্থা করা হবে, তারা ইকুয়াল মর্যাদা পাবেন কিনা, এই প্রস্তাবিত সংস্কার কমিশনের মধ্যে তাও খুব পরিষ্কার করে বলা নাই। ফলে যদি কোনো গণতন্ত্রপ্রাণ নাগরিক এটা বলতেই পারেন, কিন্তু নাহিদরা যখন বলেন আমরা খুব পরিষ্কার না তারা কি চান। আমি যদি আপনার ব্যক্তিগত মত জানতে চাই যে আসলে আমাদের যে সংবিধান, যে সংবিধান নিয়ে আমরা কথা বলছি, এই সংবিধান তো ইয়াহিয়ার সেই লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের মধ্যে দিয়ে হয়েছিল। এই সংবিধান নিয়ে বিস্তর সমালোচনা আছে। আপনি জানেন তখন যে গণপরিষদ সদস্যরা, তারাও তো সেখানে মাত্র 3 জন আপনার এটা প্রতিবাদে কথা বলেছিলেন। সে মানবেন্দ্র লারমা, সুরঞ্জিত সেনগুপ্ত এবং মোহাম্মদ আজিজ, এই 3 জন যে কথা বলেছে তা তো ওখানে মাইনরিটি হওয়ার কারণে কোনোভাবে গৃহীত হয়নি। এবং খুব ভয়াবহভাবে এই কোনো রাজনৈতিক দল থেকে বহিষ্কৃত হলে বা কোনো রাজনৈতিক দল যদি সে ত্যাগ করে তাহলে সে গণপরিষদের সদস্যপদ তার বাতিল হয়ে যাবে, এরকম একটি 70 অনুচ্ছেদ স্পেসিফিক একদম, সেটা তখনই গণপরিষদের জন্য এটা প্রযোজ্য ছিল। যেখানে দলের কেউ প্রতিবাদ করা বা সেভাবে সমালোচনা ওখানে আনেনি, সেই সমালোচনাটা আপনি জানেন ভাষানি লিখেও গেছেন, তখনও লিখেছেন এটা নিয়ে। তো আমরা এই কলঙ্ক থেকে আসলে কিভাবে বের হব? এটা থেকে পুরো সমাজকে সচেতন করতে হবে, এবং আমরা যে কোন ধরনের রিপাবলিক চাই সেটা পরিষ্কারভাবে বলতে হবে। আমি তো আগেই বলেছি এদের কথার মধ্যে খুব তো স্বচ্ছতা নাই। কী ধরনের চান আগে তারা বলুক, আর তারা বলুন কিংবা না বলুন, বাংলাদেশের মানুষকে তার সংগ্রামের প্রতি ন্যায় বিচার করবার জন্যই বাংলাদেশের রাষ্ট্রের এবং সমাজেরও, এমনকি পরিবারগুলিরও গণতান্ত্রিক রূপান্তর দরকার। তার জন্য রাষ্ট্রের নতুন সংবিধান তো প্রয়োজন হবেই, কিন্তু সেটা আমার মনে হয় এই মুহূর্তে যে রাজনীতির কম্পোজিশন আছে, এই কম্পোজিশনে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেই সমস্ত রাজনৈতিক শক্তিগুলি সামনে এসছে, তাদের এইটা অন্তর্গত রাজনৈতিক সামর্থ্য আছে বলে আমার মনে হয় না। এর জন্য আরও অনেক লড়াই সংগ্রাম লাগবে, হয়তো আরও একাধিক গণঅভ্যুত্থান, রাজনীতি সচেতন গণঅভ্যুত্থান প্রয়োজন পড়বে। আচ্ছা, সংস্কার নিয়ে একটু কথা বলা দরকার। সংস্কারের আপনি জানেন প্রথম দফার কাজ শেষ হবে 15 তারিখে। এর মাঝে আমরা দেখছি যে একটি সংস্কার কমিশন নিয়ে বিস্তর আলাপ হচ্ছে। আপনি কিভাবে দেখছেন আসলে? অনেকগুলো সেখানে সমালোচনার প্রথম যেটি আসছে, অভিযোগ যেটি আসছে সেটা হচ্ছে যে, আমি স্পেসিফিক বলি, নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে, যে কমিশনকে বাতিল করতে হবে, এবং অভিযোগ হচ্ছে আপনার সেখানে কমিশনটি অন্তর্ভুক্তিমূলক হয়নি। আবার এমন কথাও আমরা জানি যে অনেকগুলো কমিশনই অন্তর্ভুক্তিমূলক হয়নি সেখানে। আপনি কিভাবে দেখেন যে একটি কমিশন নিয়ে সবাই আলোচনা করতে আসছে, কিন্তু এই কমিশনটা নিয়ে কেন আসলে বাতিল? ধন্যবাদ আপনাকে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন। কারণ বাংলাদেশে জনসংখ্যার 50% বেশি এখন নারী, এবং এখন থেকে 20 বছর আগের অবস্থা নারীর এখনকার অবস্থা এক নয়। এই নারীদের 3 কোটি নারী এই মুহূর্তে আপনার শ্রমজীবী আছেন নানানভাবে। ফলে এই নারী কমিশনটা আপনি যখনই, সেটা বাংলাদেশের স্বাধীনতার প্রতিশ্রুতির কথা বলুন, সাংবিধানিক, ধরুন আপনি এর আগে ওই প্রশ্নটা আমি বলতে ভুলে গেছি, যে কোনো দেশের ইতিহাস আপনার যদি খুব বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে না যায়, যদি হচ্ছে আপনার এক ধরনের ইভলিউশনারি প্রসেসে অগ্রসর হয়, তাহলে পুরা সংবিধান বাতিল করার কিছু থাকে না। হ্যাঁ, কিছু জিনিস সংস্কার করা হয়, কিছু জিনিস রেখে দেওয়া হয়,
হয়তো বাংলাদেশে কোনো বৈপ্লবিক রাজনীতির অনুপস্থিতিতে সেটা ওইখানটাও কিছু রাখতে হবে। সেই সংবিধানের মধ্যে তো নারী পুরুষের, হিন্দু মুসলমানের, হ্যাঁ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমানাধিকারের কথা আছে। বাস্তবে তো নারীর এখানে সমানাধিকার নাই। বাস্তবে পরিবারের মধ্যে নাই, সমাজের মধ্যে নাই, কর্মক্ষেত্রে নাই, মজুরি স্ট্রাকচারের মধ্যে নাই, নানান জায়গায় বৈষম্য যে সমস্ত সেক্টর আছে, নারী পুরুষের বৈষম্য তার মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বৈষম্য হিসেবে জারি আছে। এখন প্রশ্ন হচ্ছে যে নারী কমিশনটা কথা হচ্ছিল, তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে, কয়েকটা অভিযোগের ব্যাপারে আমিও সেই অভিযোগকারীদের ব্যাপারে একমত। যেমন ধরুন, এইটার যে কমিশনটার যে কম্পোজিশন যাদের নিয়ে করা হয়েছে সেটা আসলেই অন্তর্ভুক্তিমূলক না। এখানে তাদের নারী স্বাধীনতার ব্যাপারে বা নারীর গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে আপনার এই কমিশন মেম্বারদের যে কমিটমেন্ট, এইটাকে বিন্দুমাত্র প্রশ্ন না করেই আমি বলতে পারি যে এটা অন্তর্ভুক্তিমূলক হয় নাই। কীভাবে হয় নাই? এবং তারা যে কার্যক্রম পরিচালনা করেছেন তার মধ্যে এক ধরনের, তারা তো একটা ন্যাশনাল কমিশন, হ্যাঁ, তার মানে নেশনের সবাইকে তো এর মধ্যে আপনার যুক্ত করা উচিত ছিল কার্যক্রমের মধ্যে। যেমন ধরুন, এখানে নানা ধর্মের মানুষ আছে বাংলাদেশে, একজন বৌদ্ধিস্ট আছেন এখানে, কিন্তু হিন্দু ধর্মের কোনো আপনার প্রতিনিধি এই কমিশনে ছিল না। কিংবা ধরুন, তার কার্যক্রম পরিচালনা করবার সময়ে নানা ধরনের সংগঠনের সঙ্গে কথা বলেছেন, বিভিন্ন পলিটিক্যাল পার্টির আপনার সেক্ষেত্রে আমি আসছি বিভিন্ন পার্টির নারী সংগঠনগুলোর কথা করে বলছেন, ইসলামপন্থী সংগঠনগুলোর, হ্যাঁ, নারী সংগঠন আছে, তাদের সঙ্গে কথা বলেন নাই। অর্থাৎ তারা ধরে নিয়েছেন যে, ধরুন একটা ইসলামপন্থীদের কথাই বলি, ধরেই নিয়েছেন যে এরা নারী স্বাধীনতার পক্ষে বলবে না, তাহলে তাদেরকে ডাকেন নাই কেন? তাহলে এই যে একটা পারসেপশন থেকে কাজ করা, এটা জাতীয় কাজ হয় না। আমি তো মনে করি এর মধ্যে পুরুষ প্রতিনিধিত্ব থাকা উচিত ছিল, কারণ পুরুষের একটা পার্সপেক্টিভ আছে এবং দেশের সমস্ত পুরুষতান্ত্রিক মানসিকতা পোষণ করে। গণতন্ত্র পরনে এটা ভাববার কোনো দরকার নাই। যেমন সমস্ত নারীবাদী হয় না, একদম তাই, এটা একটা আদর্শের ব্যাপার। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি যেমন যে এই ইসলামপন্থীদের কেন ডাকে নাই, আমার অনুমান ধরে নিয়েছে ইসলামপন্থী নারীবাদও আছে। ইসলামের পন্থী মুসলমান আফ্রিকায়, আমেরিকায়, এশিয়ার বিভিন্ন অঞ্চলে বহু নারীবাদী আছেন যারা আর ফিকাহকে মানুষের মানে ইসলামকে যেভাবে ব্যাখ্যা করে সেটা শরিয়াত থেকে আলাদা করে দেখেন, যে ফিকাহ যেহেতু ব্যাখ্যামূলক একটা ধর্মের নীতিগুলির ব্যাখ্যামূলক যে একটা উপাখ্যান তৈরি করেন, সেই ব্যাখ্যা সময় ভেদে পরিবর্তন হতে পারে। এক ধরনের ব্যাখ্যা ফিকার মধ্যে 150 বছর, আপনার 500 বছর আগে ছিল কিংবা 1000 বছর আগে ছিল, সেগুলি ইন্টারপ্রিটেশনের মধ্য দিয়ে অনেক প্রগতিশীল ইসলামের ব্যাখ্যা, এমনকি নারীর প্রতি কনভেনশনাল যে দৃষ্টিভঙ্গি তার বিরুদ্ধে ব্যাখ্যা মুসলমান নারী স্কলাররা দিচ্ছেন। এটা তো ইসলামের মধ্যে ছিল না। এটা একটা এনজিওয়াইজ একটা কমিশন হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আবার ইসলামপন্থী একদল যখন এইটার মধ্যে অনেক ভালো ভালো কথা আছে এই কমিশনের রিপোর্টের মধ্যে, ধরুন তারা একটা বিয়ের আইন, বিবাহ বিচ্ছেদের আইন, অভিভাবকত্ব আইন, উত্তরাধিকার আইনের মধ্যে প্রচুর বৈষম্য আছে, সেই বৈষম্য বিলোপের ব্যবস্থা করার কথা বলেছে। এমন কথা বলেছে যে কিছু কিছু আইন এই সংবিধানের অধীনেই কোনো মামলার পরিপ্রেক্ষিতে রায় দিয়েছে যেগুলি আইনে পরিণত করা হোক, কিন্তু কোনো সরকার সেটা করে নাই, তার জন্যে তারা সেই বৈষম্য বিলোপ করার কথা বলেছে। তো এইটা ওই হুজুরদের তো খারাপ লাগা উচিত না। তাদের তো স্ত্রী আছেন, মা আছেন, নারী সন্তান আছেন, কন্যা আছেন, তো তাদেরকে উত্তরাধিকারের ক্ষেত্রে সমান অধিকার দিতে তাদের সমস্যাটা কী? মানে আমার তো মনে হয় যে আমার দুটো এখানে খুব সংক্ষেপে কথা বলবার আছে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে দুটো ধারণা প্রচার করা রাষ্ট্রের দিক থেকে কর্তব্য আছে, যে একজন ছাত্রছাত্রী যখন দেখে তার বাবা কিংবা মা তার আয়ের চাইতে বেশি ব্যয় করে, চৈতন্যের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি এই ছাত্রছাত্রীদেরকে মনে যদি এই প্রশ্ন উত্থাপন করার যোগ্যতা অর্জন না করার ব্যবস্থা করে, যে তারা জিজ্ঞাসা করবে যে আমাদের আয় ব্যয়ের
এই সমস্যা, এই পার্থক্য কেন? অর্থাৎ সন্তানকে তার বাবা মার ঘুষ খাওয়া, দুর্নীতি করা, এগুলি সম্পর্কে প্রশ্ন করার সচেতনতা তৈরি করা দরকার। অন্যদিকে মেয়েদেরকে তাদেরকে এই ধরনের চেতনা তাদের মধ্যে মস্তিষ্কে অনুপ্রবেশ করানো প্রয়োজন যে তার বাবা কেন ভাইয়ের সঙ্গে সমান অধিকার স্বীকৃতি দেয় না। নারী প্রশ্ন আসলে, নারীদের অধিকার আসলে আমরা অনেককে বলতে শুনি, অনেক প্রতিবাদের কথা বলতে শুনি, আমরা ইসলামিক আইনগুলোর কথা বলতে শুনি, কিন্তু এই দেশে ফাইন্যান্সিয়াল সিস্টেম পুরোটাই চলছে কিন্তু সুদ দেয়া নেয়ার মধ্য দিয়ে। এই ফাইন্যান্সিয়াল সিস্টেমকে তো কেউ বন্ধ করার জন্য বলছে না, তো এই কন্ট্রাডিকশনটা কি আপনি কি? দুটো আপনার সঙ্গে আমি একমত, কিন্তু এর আগে আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, এই নারী কমিশনের রিপোর্টার অনেক পরিশ্রম করেছেন, তার মধ্যে অসংখ্য সুপারিশ আছে যেগুলি সমাজের মধ্যে ন্যূনতম গণতান্ত্রিক সম্পর্ক নারী পুরুষের মধ্যে প্রতিষ্ঠা করবার জন্য ওগুলি বাস্তবায়ন করা দরকার। হ্যাভিং সেইড দ্যাট, আমি আপনার লাস্ট যে প্রশ্নটা তুলছেন এটা আমি মনে করি আপনার সঙ্গে আমি একমত, এই অর্থে যে আমার এটা ধারণা, আমার যে বিরাট কোনো গবেষণা আছে তা নাই। পৃথিবীর কোনো মেয়ে, নারী কেবলমাত্র জীবিকার জন্যে, তিন বেলা ভাত খেয়ে প্রাণ ধারণের জন্যে একটা অচেনা পুরুষের সঙ্গে বিছানায় যেতে পারে কোনো রকমের আবেগের সম্পর্ক ছাড়া, এটা আমার বিশ্বাস হয় না। ফলে প্রস্টিটিউশনকে একটা বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে, প্রস্তাবনার ক্ষেত্রে এক ধরনের নির্মমতা যেমন আছে, অর্থাৎ এইটার অর্থ হচ্ছে তুমি এই কাজই করে যাও, প্রয়োজনে শরীরকে অন্যের হাতে তুলে দেওয়া, এইটাকে একটা পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া, এটা অন্যায়, এটা কোনো পেশা হতে পারে না। দাবিটা হওয়া উচিত রাষ্ট্রের কাছে, এটা রাষ্ট্রের কর্তব্যের মধ্যে পড়ে যে কোনো নারীকে কোনো দিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শত্রু, মিত্র, কোনো দিন কেবলমাত্র যাতে জীবিকা ধারণের জন্যে ও আপনার এই ধরনের একটা শরীর বিক্রি করবার, নিজের ইন্টিগ্রিটি জারি না রেখে একটা অচেনা লোকের সামনে শরীরটা খুলে দেবার এই ব্যবস্থা যাতে না থাকে এবং এই অনিবার্যতাকে বন্ধ করা। সরকারকে, রাষ্ট্রকে অবশ্যই তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করার দরকার এবং এই সেফটি নেটের মধ্যে নিয়ে এসে নানানভাবে এই পেশা গ্রহণ করতে কেউ যাতে বাধ্য না হয় সেই ব্যবস্থা নিশ্চিত করা দরকার ছিল। বা এই যে কিছু ইসলামে নারীকে যে সম্মান দেওয়া হয়েছে সেইটাকে আরও ব্যাখ্যা বিস্কৃতি করে সমতার কথা বলা হয়েছে, সেইটা ঠিক মতন না বুঝে যেই সমস্ত ধর্মপন্থী রাজনৈতিক দলগুলো পুরো কমিশনকে একটা বাতিল করতে বলে, রিপোর্টকে বাতিল করতে বলে, এই পুরুষতান্ত্রিক চিন্তা চেতনার বিরুদ্ধে, অগণতান্ত্রিক চিন্তার বিরুদ্ধে আমাদের আবার লড়াইটাও অব্যাহত রাখতে হবে। আমাদের সময় একেবারেই শেষ। আপনি জানেন যে আজ শেয়ার বাজারের জন্য প্রধান উপদেষ্টা 5টি নির্দেশনা দিয়েছেন। আপনি কিভাবে দেখছেন যে দেশের তো অর্থনৈতিক পরিস্থিতি এখন আসলে খারাপ, সেই জায়গায় আপনি কি মনে করেন যে এই নির্দেশনাগুলো বিশেষ করে পুঁজিবাজারকে কতটুকু? আচ্ছা দেখুন, একটা দেশের পুঁজিবাজার হচ্ছে একটা দেশের অর্থনীতির বিকাশ কোন পর্যায়ে আছে সেটা দেখবার একটা অনেকগুলি মানদণ্ডের মধ্যে এটা একটা। সেইটা যদি মানদণ্ড হিসেবে ধরেন তাহলে দেখা যাবে যে বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ, কারণ এটা পতন হতে 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 এমন একটা জায়গায় আছে যে এখানে নতুন কোনো ইনভেস্টমেন্ট নাই, নাথিং। প্রশ্নটা হচ্ছে যে আমার যেটা দুর্ভাবনার বিষয় নাগরিক হিসেবে, এই সরকার অর্থনীতির সংস্কারের ব্যাপারে কথা বললো, তেমন কোনো সংস্কার এখনও সাধন করে নাই। বা বহু বছর আগে যে একটা 111 সরকার হয়েছিল, তারা দেশের ব্যবসা বাণিজ্যের প্রতি যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিল, এই সরকারের দৃষ্টিভঙ্গিটা একই রকমের। তারা বিনিয়োগের জন্যে সেমিনার করছে, সেমিনার দিয়ে বিনিয়োগ হয় না। হ্যাঁ, বিনিয়োগের পরিস্থিতি থাকতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, নিশ্চয়তা দরকার, আইন কানুনের পরিস্থিতি ভালো হওয়া দরকার এবং ইনভেস্টমেন্ট ক্লাইমেট যেটাকে বলে, হ্যাঁ সেইটাকে সার্বিকভাবে দিতে হয়। আমি একটা উদাহরণ দিই, সেই সরকার কী করেছিল, এই দেশে অবশ্যই মানি লন্ডারিং হয়েছে, লুটপাট হয়েছে, তার জন্য বিচার হবে, কিন্তু বিচার হওয়ার আগ পর্যন্ত সময়ে বড় বড় কোম্পানিগুলির কাজকর্ম বন্ধ রাখা। হ্যাঁ, এর আগে যেমন সালমান রহমানদের কোম্পানির ডিরেক্টরদের ব্যাপারে অভিযোগ আছে, কিন্তু আমি তখনও বলেছি বেক্সিম বুকে চালু রাখতে হবে। সামিট গ্রুপের বিরুদ্ধে বহু অভিযোগ আছে, কিন্তু তাদের এখানে সমস্ত যে কোম্পানিগুলি আছে এগুলিকে তো চালু রাখতে হবে। তারা যদি
অবৈধ কোনো কাজ করে থাকে সেটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা করা যেতে পারে। এই ধরুন এদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলা নাই, 9 মাস হলো ইনভেস্টিগেশন নাই। হ্যাঁ, কিন্তু তারা অ্যাপ্লিকেশন দিয়েছে আমি যতদূর জানি গভর্নমেন্টের কাছে। হ্যাঁ, সেইটারও কোনো সুরা আমরা আশা করি এই তদন্তগুলো হবে। বাংলাদেশের বিনিয়োগের পরিস্থিতি ঠিক রাখা, অন্যদিকে যতটুকু ইনভেস্টমেন্ট এখানে আছে সেগুলোকে নার্সিং করা, আচ্ছা, শেষ কাজ করে দিতে দেওয়া হচ্ছে, শেষ করে গুরুত্বপূর্ণ। দিতে হচ্ছে।